উন্নয়ন এবং গণতন্ত্র একটি পরিপন্থী নয়। আগামী নির্বাচন ঘিরে কি আরেকটি সহিংসতার দিকে দেশ যাচ্ছে? নির্বাচনকে সামনে রেখে আবার কোনো সহিংসতা হবে এটা আমরা মনে করি না। যুব দলের উপরে নানান ধরনের অভিযোগের তীর ছোড়া হয়েছে। যুবদল অনেক বড় একটি সংগঠন, তার মধ্যে কিছু নেতা বিপদগামী হতে পারে। আমরা ব্যবস্থা নিয়েছি, এটাই সত্য কথা। এমন হয়েছে যে টানা 1 বছর বাসায় ঘুমাতে পারিনি। এটা একজন সন্তান হিসেবে কতটুকু কষ্টের? আমার মা মারা গেছেন, আমি জানাজা পড়তে পারিনি। যে বিজয়ে পরাজিতদের জান মালের নিরাপত্তা থাকে না, সেই বিজয় টেকসই হয় না। আগামী ফেব্রুয়ারিতেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে এমন জোর আশ্বাস কিংবা জোর দাবি করার পরও জনমনে একটি প্রশ্নেরও উদ্রেক হয়েছে, আর সেটি হচ্ছে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তো? বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে অনেকের এই শঙ্কা কিংবা আশঙ্কা ঘিরে যে বাস্তবতা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে আমরা দেখেছি জামাত ইসলামী এর বেশ আগেই তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে। তবে গণমাধ্যমের খবর, বিএনপিও তার প্রায় 150 আসনে তাদের প্রার্থীদেরকে সবুজ সংকেত দিয়েছে। যদিও দলের পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এই খবরকে ভিত্তিহীন বলেছেন। আর এই সব কিছু নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। আপনাকে স্বাগত স্টার পলিটিক্সে। আপনাদেরকে ধন্যবাদ। আমি প্রথমেই জানতে চাইব আপনার কাছে, নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হচ্ছে তো, এমন প্রশ্ন কেন জনমনে তৈরি হয়েছে, কিংবা এই ধরনের প্রশ্ন আপনারা শুনতে পান কিনা রাজনৈতিক মাঠে যখন আপনারা যান? আসলে আমার মনে হয় 5ই অগস্টের পরে খুব অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে, অর্থাৎ শুধু নির্বাচনের জন্য যে সংস্কারটুকু প্রয়োজন, সে সংস্কার শেষে একটি নির্বাচন হবে, এটা মানুষ আশা করেছিল। কিন্তু যেই সময়ের মধ্যে নির্বাচন হবে মানুষ প্রত্যাশা করেছিল, ওই সময়ের মধ্যে এখন পর্যন্ত না হওয়ার কারণে এক ধরনের শঙ্কা তৈরি হতে পারে। তবে আমরা আশা করছি যে এই ফেব্রুয়ারির মধ্যে এই সরকার নির্বাচন করানোর জন্য সর্বোচ্চ আন্তরিকতা দেখাবে। তারা জোর আশ্বাস দিচ্ছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং বলা হচ্ছে যে দুনিয়ার কোনো শক্তি নেই ফেব্রুয়ারি ভোট ঠেকাতে পারে। তারপরও মানুষের ভিতরে নিশ্চয়ই এই প্রশ্নটিও দানা বাঁধছে। এটা তো সত্য, আপনারা সেটা মনে করেন কিনা? আসলে নির্বাচনটা আরও অনেক আগেই হওয়ার কথা ছিল, কিন্তু আগে যেহেতু হয়নি, এই জন্য মানুষের মধ্যে একটা শঙ্কা হয়তো তৈরি হয়েছে। আর তাছাড়া যখনই আমরা নির্বাচনের কথা বলেছিলাম, নির্বাচনের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল সংস্কারকে। আমরা যখন নির্বাচনের দাবি জানিয়েছি, নির্বাচনের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে ন্যায় বিচারকে। অথচ নির্বাচন, সংস্কার, ন্যায় বিচার কোনোটাই তো একটি পরিপন্থী নয়। আমরা অতীতেও দেখেছি যে আমরা যখন গণতন্ত্রের কথা বলতাম, তখন গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল উন্নয়নকে। অথচ উন্নয়ন এবং গণতন্ত্র একটি পরিপন্থী নয়। তো এই সকল আচরণের কারণে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হতে পারে, কিন্তু আমরা কোনো শঙ্কার মধ্যে থাকতে চাই না। আমরা মনে করি গত 16 বছর যে উদ্দেশ্যকে সামনে রেখে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছিল, বিশেষ করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটি কথা বারবার বলতেন যে আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন, এর জন্য আমরা আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি যাতে আপনারা আপনাদের ভোটাধিকার ফেরত পান। 5ই অগস্টের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশার একটা অংশ পূরণ হয়েছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারটুকু শেষে সর্বোচ্চ কম সময়ের মধ্যে নির্বাচনটা হয়ে যাবে। না হওয়ার কারণে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়ে থাকতে পারে, কিন্তু আমরা আশাবাদী হতে চাই যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা এই অন্তর্বর্তী সরকার করার জন্য সর্বোচ্চ আন্তরিকতা দেখাবেন। জুলাই সনদের আইনগত ভিত্তি এবং পিআর, এই দুটি দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা জোট গঠনের প্রচেষ্টায় আছে। আপনারা কি মনে করেন যে সামনে নির্বাচনের বাধা হতে পারে পিআর কিংবা জুলাই সনদ? এটিকে নির্বাচনের বাধা মনে করছেন কিনা? আসলে এটা তো ঐক্যমতের ভিত্তিতেই হওয়ার কথা। আর পিআর তো বাংলাদেশের মানুষের মধ্যে অভ্যস্ততা কিংবা আকাঙ্ক্ষা কোনোটার মধ্যেই এই পিআর নেই। বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আমি মনে করি পিআর। যাই হোক, এটা কোনো দলের তাদের নিজস্ব হিসাব নিকাশের কারণে তারা পিআরকে নিয়ে তারা সিরিয়াস হয়ে গিয়েছে। কিন্তু মানুষ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একটি সিস্টেমে যে অভ্যস্ত, ওই সিস্টেমের বাইরে মানুষ আশা করে না যে অন্য কোনো পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হবে। এটা 2-1টি দলের তাদের নিজস্ব হিসাব নিকাশের কারণে তারা পিআর নিয়ে এত অবস্টিনেট আচরণ করতেছে।
এই প্রেক্ষাপটে আপনার মনে হয় কিনা কিংবা সাধারণ মানুষের ভিতরে একটা শঙ্কা তৈরি হতেই তো পারে যে আগামী নির্বাচন ঘিরে কি আরেকটি সহিংসতার দিকে দেশ যাচ্ছে কিংবা আরেকটি সংঘর্ষের দিকে যাচ্ছে, এই পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা আশঙ্কা আপনাদের আছে কিনা? আমরা মনে করি না। কারো প্ল্যান থাকলে এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা মনে করি না যে 5ই আগস্টের পরে নির্বাচনকে সামনে রেখে আবার কোনো সহিংসতা হবে কিংবা নিজেদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব হবে, এটা আমরা মনে করি না। যদি এটা হয়, আল্লাহ না করুক, তাহলে যে প্রত্যাশা নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, ফেসিবাদ বিরোধী আন্দোলন হয়েছিল গত 16 বছর, এবং প্রত্যাশার একটা অংশ পূরণও হয়েছে, সেক্ষেত্রে তো সেই 16 বছরের যে প্র্যাকটিস ওইটাই আবার ফিরে আসবে বাংলাদেশ। 5 আগস্ট যে শিক্ষা দিয়ে গেছে রাজনৈতিক দল কিংবা রাজনীতিকদেরকে, এক হওয়ার যে শিক্ষা, সেই 5 আগস্ট থেকে প্রকৃত অর্থে এই 1 বছর পরে আমরা যদি পিছনে ফিরে তাকাই, রাজনৈতিক দল কিংবা রাজনীতিবিদেরা কতখানি শিক্ষা নিয়েছে বলে মনে হয়? তবে সব রাজনৈতিক দল সম্পর্কে ঢালাওভাবে বলা যাবে না। আমরা দুই একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। 5ই আগস্টের পর থেকে আমরা এখন যারা যে রাজনৈতিক দলগুলো সক্রিয় রয়েছে মাঠে, তাদেরকে ঐক্যবদ্ধ করে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের কথা আমরা বারবার বলে আসছিলাম। কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি ছোট ছোট বিভিন্ন বিষয় নিয়ে কোনো দল অনেক উস্কানিমূলক আচরণ করেছে, আমাদের দলের বিপক্ষে, আমাদের দলের প্রধানকে নিয়ে অনেক আপত্তিজনক বক্তব্য দিয়েছে, স্লোগান দিয়েছে। আমরা কিন্তু ঐক্যের স্বার্থে এই বিষয়গুলো নিয়ে আমরা খুব স্বাভাবিক আচরণ করেছি, এবং আমরা ঐক্য যাতে নষ্ট না হয় এই জন্য তাদেরকে সবসময় আহ্বান জানিয়েছি। বিশেষ করে রাজনীতিতে যে শিষ্টাচার, এই শিষ্টাচারের পক্ষে আমরা কথা বলেছি। আমরা আশা করেছিলাম যে কেউ শিষ্টাচারের সীমা লঙ্ঘন করবে না, যদিও অনেকে করেছে, কিন্তু বৃহত্তর ঐক্য রক্ষা করার স্বার্থে আমরা এগুলো সহ্য করেছি। জামাত ইসলামী তাদের প্রায় 300 আসনেই বলা যায়, বেশিরভাগ আসনেই তারা কে কোথায় প্রার্থী হবে সেটি আগেই তাদের নাম ঘোষণা করেছে, সেই অনুযায়ী তারা কাজও করছে। তবে বিএনপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা কোনো প্রার্থী কোন আসনে কাকে দেবে সেটি আমরা এখন পর্যন্ত তারা দেয়নি। তবে গণমাধ্যমের খবর আমরা যেটি দেখতে পেয়েছি, প্রায় 150 আসনে বা তারও বেশি আসনে কে কোথায় প্রার্থী হবে তাদেরকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, এরকম একটি খবর প্রকাশিত হয়েছে। সেই সংকেত পাওয়াদের মধ্যে আপনার নামটিও আছে ভোলা 4 আসন থেকে। এবং যদিও আমরা দেখলাম যে পরবর্তীতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব একটি সংবাদ সম্মেলন করে বললেন যে দলের তরফ থেকে কাউকে এই ধরনের সংকেত দেওয়া হয়নি। আমরা সত্যটা জানতে চাই। সত্যটা হচ্ছে যে দল এখন পর্যন্ত প্রেস রিলিজ দিয়ে কারো নাম ঘোষণা করেনি, এটাই সত্য কথা। আর পত্রিকা যে নিউজ, সাংবাদিক ভাইয়েরা তো তাদের পত্রিকায় 2টি নিউজ করার জন্য বিভিন্ন রকমের খোঁজখবর নিয়ে তাদের অনুমান এবং পারিপার্শ্বিক প্রেক্ষাপটকে বিবেচনায় রেখে কিছু নাম তারা হয়তো লিখেছেন, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যেটা আমরা সবাই জানি যে দল এখন পর্যন্ত কারো নাম ঘোষণা করেনি। অনেক আসন আছে যেখানে 4 জন 5 জন বা 6 জনের অধিক প্রার্থী রয়েছে, আপনার আসনও সেরকম। তো এই জায়গাতে প্রার্থী বাছাই করতে কোনো ধরনের বেগ পেতে হবে বলে মনে করেন কিনা? কারণ এইবারের যে ভোট সেটি আসলে 5 বছর পর না, বলা যায় যে প্রায় 16 বছর পরে একটি ভোট আসছে। সেই ক্ষেত্রে আপনারা মনে করেন কিনা যে এটি কোনো ধরনের বাধা তৈরি করতে পারে কিংবা কোনো অসন্তোষ তৈরি করতে পারে দলের মধ্যে? এটা আমি মনে করি না। এই জন্য মনে করি না বিএনপির মতো একটি বড় দলে একাধিক প্রার্থীতা থাকবে, যারা নমিনেশন প্রত্যাশী হবে। আর এতটুকু কম্পিটিশন যদি একটি দলের মধ্যে না থাকে তাহলে এই দলটা কেন বিশাল হলো? আর এটা প্রার্থীতা চাইবে, কিন্তু দল তো সবাইকে দিতে পারবে না। যাকেই দিবে তিনি বাকিদেরকে নিয়ে একসাথে নির্বাচনের জন্য কাজ করবেন, এটা খুবই স্বাভাবিক। অতীত তো এরকমের একাধিক প্রার্থী ছিল, সেখানেও প্রার্থীতা ঘোষণা করার পরে সব কিছু স্বাভাবিকভাবে ছিল এবং নির্বাচন সবাই ঐক্যবদ্ধভাবেই নির্বাচনের কাজ করেছে, নির্বাচনী প্রচারণা করেছে, সর্বোপরি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সামনে নির্বাচন ঘিরে আপনার প্রত্যাশার কথা জানতে চাই, আপনার নির্বাচনী আসন ভোলা 4 আসন নিয়ে আপনার পরিকল্পনা জানতে চাই, কিংবা দলের কাছে আপনার প্রত্যাশার কথা জানতে চাই। আমি আমার এলাকায় নির্বাচনী আসনে কাজ করছি। আমি আশা করি দল আমাকে প্রার্থিতার ক্ষেত্রে বিবেচনায় নেবে, এবং যদি এই সুযোগ হয় আমার, সেক্ষেত্রে তখন আমি আমার এলাকার জন্য
কিছু প্ল্যান মানে ইস্তেহার আমি ঘোষণা করব, মানে ম্যানিফেস্টো আমি ঘোষণা করবো। আপনাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ আছে, ধরেন জামাত ইসলামী, তারা এক ধরনের মোর্চা করার চেষ্টা করছে কিংবা করে ফেলেছে, এবং এনসিপি তারা তাদের মতো করে আরেকটি মোর্চা করা, নিশ্চয়ই আপনারা সেটি দেখেছেন, তারা আরেক ধরনের জোট করার চেষ্টা করছে। অর্থাৎ বিএনপি বলয়ের বাইরে আরও যদি দুটি জোট বা একাধিক জোট হচ্ছে, সেগুলো আপনাদের জন্য রাজনৈতিকভাবে মোকাবেলা করা কিংবা নির্বাচনে বৈতরণী পার হতে এক ধরনের প্রতিবন্ধকতা কিংবা এক ধরনের বাধা হতে পারে বলে মনে করেন কিনা? এই মুহূর্তে বিএনপিকে সবচেয়ে জনপ্রিয় দল মনে করেই তো কেউ কেউ মনে করেন, কেউ কেউ অত একটু অ্যাম্বিশাস হতে পারেন যে বাংলাদেশ থেকে একটি বড় দলের বড় দলের রাজনৈতিক নির্বাচন হয়েছে। সেক্ষেত্রে বিএনপির মতো দল যদি কোনো কারণে সমস্যায় পড়ে বা বিএনপিকে যদি আটকে দেওয়া যায়, তাহলে তারা হয়তো ক্ষমতায় চলে আসবেন, এরকম অ্যাম্বিশন থাকতে পারে। তো বিষয় হচ্ছে যে 5ই আগস্টের পরে সাধারণ মানুষের বোধের মধ্যে রয়েছে যে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে মানুষ যদি তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে ফলাফলটা কেমন হবে, এটা কেমন হতে পারে, এই ধারণা কিন্তু সাধারণ মানুষের যেমন রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলেরও রয়েছে। এই জন্য বিএনপিকে কীভাবে আটকে দেওয়া যায়, এই জন্য বিভিন্ন দলের ছোট ছোট দলের প্ল্যান থাকতে পারে। সেটা নিয়ে বিএনপি খুব বেশি চিন্তিত আমি মনে করি না, কারণ ভোট সাধারণ মানুষ দিবে। মানুষের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে বাংলাদেশে রাজনীতির নতুন কি প্যারাডাইম তৈরি হবে। যেমন আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান 5ই আগস্টের পরে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। সেটা হচ্ছে যে বিজয়ে পরাজিতদের জানমালের নিরাপত্তা থাকে না, সেই বিজয় টেকসই হয় না। অর্থাৎ যারা পরাজিত হয়েছে, যারা বিতাড়িত হয়েছে, তাদের প্রতি যাতে আমরা নিষ্ঠুর আচরণ না করি, প্রতিশোধ পরায়ণ না হই, এবং এর রেজাল্টও আমরা পেয়েছি। আপনারা লক্ষ্য করেছেন গত 16 বছর যারা ক্ষমতায় ছিল, তারা কথায় কথায় বলতো যে তাদের পতন হলে কি হতে পারে, বিশেষ করে কত লক্ষ লোক নিহত হতে পারে, দেশান্তরিত হতে পারে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, একজন মানুষও আমাদের হাতে একটি চরও খায়নি, এবং এর কৃতিত্বটা মনে করি মূল কৃতিত্বটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের। কিন্তু 5 আগস্টের পরে পরবর্তী সময়ে যুবদলের উপরে নানান ধরনের অভিযোগের তীর ছোড়া হয়েছে, নানান ধরনের অভিযোগ উঠেছে, সেটি নানান কিছু, সেটি আর্থিক হোক, মানে সহিংসতা হোক, এগুলো আসছে। আপনি কি মনে করেন যে এগুলো কি কোনো মানে ভিত্তিহীন কিনা, একেবারে কিংবা অমূলক কিনা, কিংবা আপনাদের তরফ থেকে আপনারা সাংগঠনিকভাবে ব্যবস্থাও নিয়েছেন, কিন্তু তৃণমূল লীগে সেই ব্যবস্থাটি কতখানি কার্যকর হচ্ছে বলে মনে করেন, বা এই অভিযোগগুলোই বা আসছে কেন? আপনার বক্তব্যটি পরিষ্কার যে আমরা ব্যবস্থা নিয়েছি, এটাই সত্য কথা। যে অতীতে আমরা দেখেছি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কোনো অন্যায় করলে অস্বীকার করার একটা সংস্কৃতি তৈরি হয়েছিল, কিন্তু আমরা অস্বীকার করি না। কোনো নেতাকর্মী যদি বিপদগামী হয়, তাকে সংগঠনের আওতায় এনে শাস্তির যে ব্যবস্থা আমাদের রয়েছে, সর্বস্ব শাস্তি, কোথাও আমরা শোকজ করেছি, কোথাও বহিষ্কার করেছি, কোথাও মামলাও করেছেন আপনারা। আমি ওটাই বলতেছি, কমিটি বিলুপ্ত করেছি, কোথাও বহিষ্কার করেছি, কমিটি বিলুপ্ত করেছি এবং মামলা করেছি। অর্থাৎ নেতাকর্মী মানে বিপদগামী নেতাকর্মীদেরকে সেভ করার অতীত যে টেন্ডেন্সি ছিল, ওই টেন্ডেন্সিতে আমরা নাই। বিশেষ করে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, কোনো অপরাধীকে আমি আমার দলে জায়গা দেব না। তিনি তার কথা রেখেছেন এবং আমাদেরকে ওইভাবেই গাইডলাইন দিয়েছেন। আমরা আমাদের কাছে যে বিচারগুলো এসেছে যাচাই বাছাই করেছি, যেখানে মনে হয়েছে না কিছু অভিযোগ হয়তো অতিরঞ্জিত ছিল, যেখানে যাকে দোষী করা হয়েছে সেখানে মনে হয়েছে না যেভাবে তার বিরুদ্ধে অ্যাকুজিশন উপস্থাপন করা হয়েছে এটা হয়তো ঠিক না, কিন্তু যেখানে মনে করেছি আমরা যে অভিযোগ সত্য, সেখানে আমরা কাউকে ছাড় দিইনি। তো সেক্ষেত্রে রাজনীতিতে তো আমরা নতুন দৃষ্টান্ত স্থাপন করছি। আমাদের যুবদলের নেতাকর্মীর সংখ্যা কত সারা বাংলাদেশে? আপনার নিশ্চয়ই ধারণা থাকার কথা, বাংলাদেশে যত সংগঠন রয়েছে, অন্যান্য দল বা আমাদের দলের মধ্যে, তার মধ্যে যুবদল অনেক বড় একটি সংগঠন, লক্ষ লক্ষ নেতাকর্মী। তো তার মধ্যে কিছু নেতাকর্মী বিপদগামী হতে পারে, আমরা অস্বীকার করি না। এই অস্বীকার না করার প্র্যাকটিসটাই তো গুরুত্বপূর্ণ। এখন আমরা নতুন প্যারাডাইম তৈরি করলাম। যারা আপনাদের রাজনীতির প্রতিপক্ষ এবং এই কথাও বলছে যে পিআরের বিপক্ষে কেন বিএনপি, তাদের তরফ থেকে বলা হচ্ছে যে তাহলে মনোনয়নের ব্যাপারে, মনোনয়ন বাণিজ্য হয় না, এই শব্দটা তারা বলছেন যে মনোনয়ন বাণিজ্য করতে পারবে না বলেই পিআরের বিপক্ষে বিএনপি। আপনি একজন দায়িত্বশীল নেতা হিসেবে এই বক্তব্যের প্রেক্ষিতে কি বলবেন? মনোনয়ন বাণিজ্য এগুলো তো ঢালাও বক্তব্য। মনোনয়ন বাণিজ্য আমাদের দলে মনোনয়ন বাণিজ্য হয় কি হয় না বাইরের থেকে তারা জানারও কথা না,
কিন্তু আমাদের দলকে মেলাইন করার জন্য বিভিন্ন রকমের ন্যারেটিভ তারা উপস্থাপন করতেছে। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রোপাগান্ডা চালাচ্ছে বিএনপির বিপক্ষে, এবং এআই দিয়ে এখন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। যাই হোক, তো না, আপনাদের তরফ থেকে পাল্টা কি করছেন? এই যে সোশ্যাল মিডিয়ার কথা বললেন, সোশ্যাল মিডিয়া এখন অনেক বেশি শক্তিশালী, সেই শক্তিশালী প্ল্যাটফর্মটাকে কি আপনারা ব্যবহার করছেন কিনা? কথায় কথা অনেকেই বলে যে আমার সোশ্যাল মিডিয়ায় বিএনপির উপস্থিতি কম। এটা সত্য কথা, আমি স্বীকার করছি। উপস্থিতি কম হওয়ার একটা কারণ রয়েছে। গত 16 বছর বিএনপি নেতাকর্মীরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আজকে এক জায়গায় ঘুমিয়েছে, আগামীকালকে কোথায় ঘুমাবে সে জানে না। কোথায় পরিবার, কোথায় বাবা, কোথায় মা, কোথায় সে খাবে, কোথায় ঘুমাবে, কোথায় তার কাপড় চোপড়, এটা কিন্তু জানতো না। সেক্ষেত্রে নির্বিঘ্নে জীবনযাপন করে সোশ্যাল মিডিয়ায় অংশগ্রহণ করা, সবসময় অ্যাক্টিভ থাকার এই সুযোগটা বিএনপি নেতাকর্মীদের আসলে ওইভাবে হয়নি। যারা এখন সোচ্চার, তাদের ভূমিকা কেমন ছিল গত 16 বছর, আপনার খুদুলি বুঝবেন যে তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার মতন কম বেশি আরামায় এসে তারা ছিল। এবং আমরা লক্ষ্য করেছি একদম ক্যামোফ্লেজ পলিটিক্স কিন্তু গত 16 বছর দেখেছি। এবং এই ধরনের পলিটিক্সের কথা আমরা 71-ও শুনেছিলাম যে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে খুঁজে বের করার জন্য একটা দল সহযোগিতা করেছে। কারণ পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদেরকে চিনতো না, আমাদের মা বোনদেরকে চিনতো না। সেম প্র্যাকটিসটা গত 16 বছর আমরা লক্ষ্য করেছি। ছাত্রলীগের সাথে কারা মাস্ট হয়ে গিয়েছিল, নিজেদের পরিচয় লুকিয়ে রাজনীতি করেছে। তো সেক্ষেত্রে তাদের জন্য তত সহজ ছিল হলে থাকা, পড়াশোনা করা, ভালো ড্রেস আপ করা, তারপর সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর পোস্ট দেওয়া, অন্যের বক্তব্য রিফিউট করা কিংবা কারো বিরুদ্ধে প্রোপাগেট করা। এটা আমাদের নেতাকর্মীদের এটা সম্ভব ছিল না আসলে। অনেকে এই ডাকসু এবং জাকসু নির্বাচন হলো, অনেকে এই নির্বাচনের ফলগুলোকে মনে করছে যে এটি জাতীয় নির্বাচনের একটি ক্ষুদ্র প্রতিরূপ কিনা বা এর প্রভাব পড়বে কিনা, আপনি কি মনে করেন? আদৌ মনে করি না এটা, আমি একদমই মনে করি না। কারণ গত 16 বছর আমাদের নেতাকর্মীরা বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হলে বা হোস্টেলে থাকতে পারেনি। এবং গত 16 বছর যেই ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে ছিল, তাদের ক্যাম্পাসে যাওয়ার বা পড়াশোনা শুরু করার বয়স কত, ওটা আপনি যোগ করার পরে আপনি দেখবেন যে তারা ছাত্রদলকে চিনেই না, আসলে চেনার সুযোগ করে দেয় না। রাষ্ট্র পুরোপুরি বিএনপির বিপক্ষে অবস্থান নিয়েছিল। বিএনপির শেষ নেতাকর্মীকেও কীভাবে রাজপথ থেকে বিতাড়িত করা যায় তার জন্য রাষ্ট্রের সকল অ্যাপারেটাসকে কাজে লাগিয়েছিল। তো সেই কারণে আমাদের প্রেক্ষাপট আর অন্যদের প্রেক্ষাপট একভাবে বিবেচনা করার সুযোগ নেই। যদি আপনি অতীত ফ্ল্যাশব্যাকে যান, সেই কিছু কথা জানতে চাই যেগুলো আপনাকে এখনও ঘুমাতে দেয় না। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমি বাবা মায়ের এক সন্তান, কিন্তু আমার বাবা মা অসুস্থ ছিলেন, আমার কাছেই তারা থাকতেন, কিন্তু আমি বাসায় থাকতে পারতাম না। আমি বাসায় থাকতে পারিনি, এমন হয়েছে যে টানা 1 বছর বাসায় ঘুমাতে পারিনি। যেমন 28 অক্টোবরের পর থেকে 5ই অগাস্ট পর্যন্ত প্রায় 1 বছরের কাছাকাছি এই সময়টা আমি বাসায় থাকতে পারিনি। 2-4 বার বাসায় হয়তো গিয়েছিলাম। কষ্টের বিষয় হচ্ছে যে বাবা মা অসুস্থ ছিলেন, আমি খোঁজ নিতে পারিনি। পাশে থেকে যেভাবে চিকিৎসা করার দরকার তা পারিনি। আমার মা মারা গেছেন, আমি জানাজা পড়তে পারিনি। আমি জানাজা পড়তে যাব এটা মনে করে ডিবির একটা বড় টিম আমার এলাকায় গিয়েছিল। এর মধ্যে আমি জানলাম যে আমার বাবার ক্যান্সার ধরা পড়েছে। বাবার চিকিৎসা করানোর ক্ষেত্রে পাশে থাকতে পারিনি। বাবা মা দুজনেই মারা গেছে। এটা একজন সন্তান হিসেবে কতটুকু কষ্টের, কারণ শুধু রাজনীতির কারণে আপনাকে এই ত্যাগ করতে হয়েছে। অবশ্যই। তো বাংলাদেশে সেই রাজনীতির যেন আর ফিরে আসতে না পারে, সেই জন্য করণীয় কি রয়েছে? আমাদের নেতা জনাব তারেক রহমান একটি কথা বলেন যে আমরা যদি মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতা আসতে পারি তাহলে এমন একটা জনবান্ধব সরকার করতে চাই যে বিএনপি সরকারের কাছে বিএনপি নেতাকর্মীরা যেমন নিরাপদ থাকবে, বাংলাদেশের অপর রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাদের বিএনপির সাথে ভিন্ন মত পোষণ করার অধিকার রয়েছে তারাও নিরাপদ থাকবে। তো ওরকম একটা মানবিক বাংলাদেশ যদি গঠিত হয় তাহলে আশা করি এটা হবে না যে সন্তান তার মায়ের বা বাবার জানাজা পড়তে পারবে না, এটা হবে না। যুবদল যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য কী এবং যুবদলকে আপনি আসলে কোথায় দেখতে চান? আমরা চাই বাংলাদেশের যুবকরা একসময় বিভ্রান্ত হয়েছিল, বিশেষ করে স্বাধীনতা উত্তর আপনার প্রত্যেকেই জানেন যে যুব সমাজ আর অপরাধ সমর্থক শব্দে পরিণত হয়েছিল।
যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ দুর্বৃত্তায়নে বন্দী হয়েছিল। তো সেখানে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করেছিলেন যে যুব সমাজকে কলুষমুক্ত করা দরকার এবং তাদেরকে রাষ্ট্র গঠনে কাজে লাগানো দরকার। কারণ যুবকদের মেধা, মনন, শক্তি, সাহস আর স্বপ্নের উপর ভর করেই পৃথিবীর সকল সভ্যতা বিকশিত হয়েছে এবং প্রতিদিন যে সভ্যতা একটু একটু করে ঋদ্ধ হয় তা তো ছাত্র, তরুণ, যুবকদের গবেষণা লব্ধ ফলাফলের কারণেই। তো সে কারণে আমরা চাই বাংলাদেশের প্রতিটি যুবক রাজনীতি না করুক, কিন্তু রাজনৈতিক সচেতন হোক, যাতে এভাবে অতীতের মতন কেউ ক্ষমতাকে জোর করে আঁকড়ে রাখতে না পারে এবং রাষ্ট্রে যাতে বৈষম্য তৈরি না হয়, রাষ্ট্র যাতে জনগণের মুখোমুখি না দাঁড়ায়। এই জন্য আমরা প্রতিটি যুবককে রাজনৈতিক সচেতন করার চেষ্টা করব। সকলেই যুবদল করতে হবে তা না, কিন্তু রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে এবং জনবান্ধব সরকার তৈরি করার ক্ষেত্রে একটা ঐক্যমতের মধ্যে আসুক যুব সমাজ, ছাত্র সমাজ। যেরকম আগে ক্যাসিনো সম্রাটের কথা আমরা জেনেছি, আগে ঠিকাদারি নিয়ন্ত্রণ করতো যুবলীগ, আগে দখলদারি করতো যুবলীগ। মানুষের ভিতরে এই ধরনের শঙ্কা আছে যে বিএনপি ক্ষমতায় আসলে যুবদল কি যুবলীগ হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর কি? অবশ্যই না। যুবদল অনেক ভালো কাজ করে, যেটা আমরা সব সোশ্যাল মিডিয়া, একটু আগেই বলেছি, সোশ্যাল মিডিয়া আমরা অত আমাদের এত অ্যাক্টিভ থাকতে পারিনি। এই করোনায় যাদের বাসায় খাবার ছিল না, সারা বাংলাদেশের যুবদলের নেতা কর্মীরা তাদের বাসাবাসী গিয়ে খাবার দিয়ে আসছে, তাদের বাসায় ওষুধ দিয়ে আসছে। প্রতিটি বন্যায় যখনই আমরা শুনি যে হ্যাঁ ওরা বন্যার ভয়াবহতা বৃদ্ধি হয়েছে, আমরা টিম করে দিচ্ছি, তারপর থেকে কাঁধে কিংবা মাথায় খাবার নিয়ে বুক সমান পানির মধ্য দিয়ে হেঁটে খাবার দিয়ে আসতেছে। ব্যক্তিগতভাবে অনেক যুবদলের নেতাকর্মীরা, ছাত্রদলের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সহযোগিতা করে, যেটা আমরা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের জন্য দেই না, এটা আমরা দায়িত্ব মনে করি, মানবিক দায়িত্ব হিসাবে। তো আর সব ভালো কাজ আমরা ভোটের জন্য করি তা না, মানবিক কারণে করি। এবং আমরা 3টা সংগঠন প্রতি জেলায় গিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, তাদেরকে বলেছি কি করণীয় এই পরিবর্তিত প্রেক্ষাপটে এবং কি করা যাবে না, এই কথাগুলো আমরা বলেছি। এবং তাদের উপর আমরা এক ধরনের চাপ তৈরি করে রেখেছি যে কারো ইউনিটের কোনো নেতাকর্মী যদি বিপদগামী হয়, ওই ইউনিটকে আমরা জবাব দিতে আনব। এই ধরনের চাপের মধ্যে তারা অলরেডি আছে। একটি সুন্দর মানবিক বাংলাদেশ করতে হলে যুবদলের ভূমিকা কতটুকু? আমার মনে হয় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে 31 দফার সংস্কারের প্রস্তাব দিয়েছেন, রাষ্ট্রের সেবা কী করে জনগণের দোরগোড়ায় পৌঁছানো যায়, এই মেসেজটা যদি আমরা প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে পারি এবং এটা বলতে পারি যে গত 16 বছর আইন ছিল, আদালত ছিল, কিন্তু ন্যায় বিচার ছিল না। বিএনপি ক্ষমতায় আসলে ন্যায় বিচার আমরা নিশ্চিত করার চেষ্টা করব। গত 16 বছর নির্বাচন কমিশন ছিল, পাতানো নির্বাচন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে নির্বাচন কমিশন একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হবে, স্বতন্ত্র প্রতিষ্ঠানে। গত 16 বছর পার্লামেন্ট ছিল, যেখানে মানুষের ভোটাধিকারের মধ্য দিয়ে কোনো সদস্য যাননি, অর্থাৎ অকার্যকর ছিল। বিএনপি ক্ষমতায় আসলে পার্লামেন্ট কার্যকর হবে। গত 16 বছর র্যাব ছিল, পুলিশ ছিল, কিন্তু কথা ছিল র্যাব পুলিশ মানুষের জীবনকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবে, কিন্তু র্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবন থেকে নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল। আমরা চাই বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি নাগরিক যাতে নিরাপদ থাকে এবং কারোর মধ্যে আশঙ্কা তৈরি না হয় যে আমি বিএনপির সাথে ভিন্ন মত পোষণ করেছি বা এই সরকারের সাথে ভিন্ন মত পোষণ করেছি, আমাকে র্যাব পুলিশ তুলে নিয়ে যাবে, গুম করবে, খুন করবে, কিংবা মামলা হামলা গ্রেপ্তারের মুখোমুখি আমাকে করবে, এটা যাতে আশঙ্কার মধ্যে না থাকে। বাংলাদেশে একটা রাজনৈতিক সংস্কৃতি হয়ে গেছে যে যেই ক্ষমতায় আসবে সে ওই আগের চরিত্র ধরবে। মানুষের এই ধারণাটা বদ্ধমূল হয়েছে, এটা আসলে সরানোটা কতখানি কঠিন, বা এটি সরানোর জন্য আপনার তো ওই বাস্তবতা তৈরি করতে হবে, সেটি বিএনপি কতটুকু করতে পেরেছে এখন পর্যন্ত এই 1 বছর? বিএনপি অনেকখানি করতে পেরেছে। 5ই অগস্টের পরে আওয়ামী লীগই বলে গেছিল যে আমাদের পতন হলে 5 লক্ষ লোক মারা যাবে, একজনও মারা যায়নি বিএনপির হাতে। অতএব বিএনপি তো অনেক বড় কাজ করেছে, রাষ্ট্রকে সেভ করে দিয়েছে এবং ভবিষ্যতে পারবে, এটার প্রমাণ হচ্ছে এটাই। এবং নেতাকর্মীদেরকে আমরা প্রশ্রয় দিচ্ছি না, কেউ অন্যায় করলে সংগঠন থেকে যা যা স্টেপ নেওয়া যায়, যে পানিশমেন্টগুলো দেওয়া যায়, সবগুলো আমরা দিচ্ছি। প্রত্যেকটা দল নির্বাচন চাচ্ছে, কেউ কিন্তু নির্বাচন চায় না এরকম বক্তব্য দিচ্ছেন না, কিন্তু তারপরও এক হতে পারছে না কেন? এত বেশি বিভাজন হচ্ছে কেন? কিংবা রাজনীতির মাঠে বিভক্তিটা আরও দৃশ্যমান হচ্ছে, কিংবা বিরোধটা আরও বেশি শক্তপোক্ত অবস্থানে যাচ্ছে?
এর কারণ কি? রাজনৈতিক দলগুলো ঠিক জনগণের সাথে এক হতে পারছে না কেন? কিছু কিছু রাজনৈতিক দল অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষী হয়ে গিয়েছে। তো তারা মনে করে যে একটা সুযোগ, বাংলাদেশে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল ছিল, তাদের কৃতকর্মের কারণে বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছে। তো এই মুহূর্তে যদি বিএনপিকে কোনো অকওয়ার্ড সিচুয়েশনে ফেলা যায়, তাহলে আমরা মনে ক্ষমতায় চলে আসব। এই হাই অ্যাম্বিশাস দু একটি পার্টির কারণে আমার কাছে মনে হয় যে ঐক্যমত হচ্ছে না। এইবার প্রার্থী যিনি হবেন, প্রতীক তো থাকবেই, প্রার্থী যাদেরকে করা হবে তাদের ব্যক্তিগত ইমেজ কতটুকু ভূমিকা রাখবে বলে মনে করেন? এবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি মনে করি। 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের মনন কিছুটা হলেও পরিবর্তিত হয়েছে। এখানে যুক্তির বিপরীতে যুক্তি, মেধার বিপরীতে মেধা, জ্ঞানের বিপরীতে জ্ঞান দিয়ে রাজনীতি করতে হবে। আগের সে অযৌক্তিক একগুঁয়ে আচরণ মানুষ এখন আর পছন্দ করবে না। যেন মানুষকে বোঝাতে হবে যে আগামী দিনে মানুষ আমার কাছে নিরাপদ এবং আমার দ্বারা রাষ্ট্রের দুর্নীতি হবে না, আমার দ্বারা মানুষের ক্ষতি হবে না, আমার দ্বারা রাষ্ট্রে বৈষম্য তৈরি হবে না, এটা বোঝাতে হবে। এবং আমার কাছে মনে হয় যে এই পরিবর্তিত পরিস্থিতিতে ব্যক্তিগত যোগ্যতা, ব্যক্তিগত জ্ঞান, গরিমা, মেধা, মনন এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে সততা। আমরা একেবারে শেষ পর্যায়ে আমি শুধু এইটুকু দিয়ে শেষ করতে চাই, আপনার কাছে জানতে চাই, বিএনপির অনেক সহযোদ্ধা আপনার শহীদ হয়েছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন, অনেকের খোঁজ পাওয়া যায়নি, অনেকে বেঁচে আছেন, আহত হয়ে আছেন। তো অনেকে বলেন বিভিন্ন জায়গাতে আমাদের সঙ্গে যখন কথা হয় যে বেঁচে যে আছেন এটাকে অনেকে বোনাস মনে করেন গত 16-17 বছরে। আপনার উপলব্ধি জানতে চাই। আমারও তাই মনে হয়। গত 16 বছর যে অপরাধে একসময় রাষ্ট্র মিছিলকারীদের উপরে মৃদু লাঠিচার্জ করত, সেই অপরাধে বডি লাইনে গুলি করতে আমি দেখেছি। যে অপরাধে 54 ধারা গ্রেপ্তার করে জেলখানায় পাঠানো হতো, সেই অপরাধে তার চেয়েও ছোটো অপরাধে রাষ্ট্র গুম করে করতে আমরা দেখেছি। যার চেয়ে ছোটো অপরাধে রাষ্ট্র হয়তো তাকে টিয়ার গ্যাস ছুঁড়ে বিক্ষিপ্ত করতে পারত, তার চেয়েও ছোটো অপরাধে বিএনপি নেতা কর্মীদেরকে ক্রস ফায়ারে হত্যা করতে আমরা দেখেছি। 5 জন মারা গেছে, আমি মারা যেতে পারতাম। 5 জন গুলিবিদ্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, আমিও হতে পারতাম। এটা আল্লাহর রহমত যে আমরা বেঁচে আছি। এবং পাশাপাশি আরও আল্লাহর রহমত আমি আরও বলবো এই জন্য যে এই ফেসিবাদী সরকার আরও দীর্ঘায়িত হতে পারত, তা না হয় মাত্র 16 বছরে এই সরকারের পতন হয়েছে। কারণ পৃথিবীতে অনেক নজির রয়েছে যে ফেসিবাদী সরকারের আরও দীর্ঘায়িত হবার। সেক্ষেত্রে এই ধরনের সরকার কিংবা এই ধরনের সময়, এই ধরনের কান্না, অশ্রু কিংবা স্বজনের আহাজারি যাতে আর বাংলাদেশে শুনতে না হয়, তার জন্য করণীয় কি? রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? তার জন্য তো আমরা কেমন সংস্কৃতি দরকার, কেমন রাজনৈতিক পরিবেশ দরকার? ক্ষমতা যেই আসুক তার কাছে যাতে বাংলাদেশে অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিশেষ করে প্রতিটি নাগরিক নিরাপদ থাকে, দলীয় আনুগত্য তাকে বাড়তি সুবিধা বা অসুবিধা কোনোটাই যাতে তাকে না দেয়। যেমন আমরা ঘরে ঘরে চাকরির কথা শুনেছিলাম দেওয়া হবে, কিন্তু দলীয় আনুগত্যের বাইরে কাউকে চাকরি দেওয়া হয়নি। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যেটা সবচেয়ে বেশি লাভবান হবে যুবকেরা, কারণ অনেক বেশি বেকার যুবক বাংলাদেশে রয়েছে। তা তো বটেই, পাশাপাশি যেটা বলছি আমি যে এই চাকরি পাওয়ার ক্ষেত্রে বলা হয়নি যে দলীয় আনুগত্য কিংবা ঘরে ঘরে চাকরি, এখানে প্রত্যেকের ব্যক্তিগত যোগ্যতা তাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে তাকে সুবিধা কিংবা অসুবিধা দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টার নিউজকে সময় দেওয়ার জন্য। না, আপনাদেরকেও ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে যারা আমাকে শুনবে তাদেরকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সঙ্গেই থাকুন।